শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় কি বার্তা দিল উপজেলা নির্বাচন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপপ, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন। প্রথমেই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় কি বার্তা দিল উপজেলা নির্বাচন। নির্বাচন স্টেক হোল্ডার তো আমি না, তারপর আপনি আমাকে দিয়ে শুরু করতে চাচ্ছেন। না, ধন্যবাদ। স্টেক হোল্ডার আপনারা হলে ভালো হতো, এটি প্রত্যাশা ছিল। তো যাই হোক, আমার কাছে বার্তাটা মানে নতুন কোনো বার্তা নেই। বলতে পারেন যে আপনার বার্তাটা পুরনোই, ওই বার্তাটি পুনর্ব্যক্ত হয়েছে। সেটা হচ্ছে 7ই জানুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, যে নির্বাচনটি যেটা মানে বহুল প্রচারিত মিডিয়ার মানে পিকড আপনার টার্মটা হচ্ছে আমি ডামি নির্বাচন, এবং আওয়ামী লীগ সভানেত্রীর ভাষায় যে ডানও আমার বামেও আমার, মানে যারা দল থেকে যারা জিতেছেন তারাও তার, যারা জাতীয় নির্বাচনের কথা বলছেন, হ্যাঁ, এবং যারা স্বতন্ত্র হয়েছেন তারাও তার। তো এইরকম একটি নির্বাচন যে কারণে করতে হলো, এবং সেই নির্বাচনটা যেভাবে জনগণ বর্জন করেছে, সরকারের ধারণা ছিল যে স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন, সরকারের নির্বাচনটা মানে ট্র্যাডিশনালি যেটা বলে তো উৎসব মুখর হয়। তারপরে মানে এ পাড়ার ও পাড়ার খালাতো ভাই, ফুফতো ভাই, এর শ্বশুর, ওর জামাই, এসব নানা ফ্যাক্টরগুলোতে ইয়েস ওয়ান্স ইট ওয়াজ। এই সমস্ত ফ্যাক্টর দেখা গেল যে আপনার ইলেকশনটা খুব জমজমাট হতো, লোকাল ইলেকশনটা। আনফর্চুনেটলি যদিও মার্কা নাই, কিন্তু আপনার ওই যে মানে আপনার 15-র আগে, যেমন আমরা যদি বলি যে আমাদের ছাত্র জীবনে আমাদের এলাকা থেকে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতেন বা এই সমস্ত লোকজন কোন দল করতেন এটা আমরা জানতামও না। তার কোন দলের প্রতীকে ছিল না, প্রতীকটাই ইম্পর্টেন্ট না। এ ম্যান নোন বাই ইটস ফ্রুটস। প্রতীক দিয়ে তো আপনি আমরা সিল মানলেন যে আমি আসাদুজ্জামান রিপন, কিন্তু এমন লোকজন আগে চেয়ারম্যান হতেন এবং মানুষজন পছন্দ করতো, চেয়ারম্যান বাড়িও বলতো মানুষ। তো এই সমস্ত লোকদের পলিটিক্যাল আইডেন্টিটি সেইভাবে সোশ্যালি এক্সপোজ থাকতো না। তারা আপনার মানে সামাজিক ব্যক্তিত্ব হিসেবেই তারা মানে চিহ্নিত, সর্বজন গ্রাহ্য মোটামুটি ছিল। আচ্ছা, এবং তার বিপক্ষে যারা হতেন তারাও ওই ধরনের মানে সর্বজন গ্রাহ্য, কাছাকাছি, কারণ যিনি হারেন তিনি তো একটু কাছাকাছি থাকবেন, রাইট। অর্থাৎ এদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। আর থাকলেও সেটা একেবারে এত মানে সাবটল ওয়েতে থাকতো, এটা মানে ধর্তব্যের বিষয় ছিল না। তো যাই হোক, ওই জায়গাটির ওই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু আনফর্চুনেটলি আমরা হারিয়েছি। 2015-তে এই যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচনগুলোতে মার্কার মাধ্যমে করার যে একটা প্রভিশনটা, অর্থাৎ আইন করা হলো, এই আইনটা করার মধ্য দিয়ে এই যে রাজনৈতিক ব্যক্তিরা এই নির্বাচনে উৎসাহী হয়ে গেলেন এবং পদধারী ব্যক্তিরা নির্বাচনে অংশ নেওয়া শুরু করলেন। এখন মার্কা না থাকলে কি হবে? আপনি আমিনুল ইসলাম, আপনার নাম আমিনুল ইসলাম যদি না, আপনি তো একটা পুরুষ, আপনার তো দেখেই বোঝা যায় নাকি না, এটা তার মানে না বোঝার কোনো কারণ নাই। তো ওই লোকগুলো মার্কা ছাড়াও যদি ইলেকশন করে, ওই লোকগুলো যে আওয়ামী লীগ এটা তো বোঝা যায়। বা যদি বিএনপি করতো, ওই লোকগুলো কি বিএনপি হিসেবে পরিচিত হতো না? দলেও বিভিন্ন পদবি তাদের রয়েছে, আছে। আচ্ছা, এখন এটাকে আপনি আর প্রতীক নাই এই বলে কোনো রকম মানে বা আফসোস করার বা প্রতীক নাই সন্তুষ্টি প্রকাশ করার কোনো সুযোগ নাই। এবং যেই কারণে মানুষ আজকে যদি আপনি ছোট্ট একটা রেফারেন্স দেই, আপনার ঠাকুরগাঁতে আপনার ওই যে প্রতিমন্ত্রী ছিলেন, পানি সম্পদ মন্ত্রী ছিলেন মিস্টার রমেশচন্দ্র, তো ওনার নির্বাচনী এলাকায় উপনির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন হচ্ছে। তো সেখানে মানে ভোটারদের কয়েকজনকে জিজ্ঞেস করতে, তো বললো যে ওদের আঞ্চলিক ভাষায় বলছে যে মানে যেটা দাঁড়াইছে সবই তো আমরা মানে আমাদেরই লোক। তো সুতরাং মানে যে জিতবে সে তো আমাদেরই, মানে সোজা কথা কম্পিটিশনটা তো আমাদের মধ্যে, তো যে জিতবে তো আমাদের হবে। সেটা আমিও কথা বলি, সুতরাং আমার ওই নির্বাচনে ভোট দেওয়াটা বলে তো আপনি ভোট দিয়ে ভোট দেওয়া তো খুব দরকার না, আমার এখন ওই মরিচ তোলাটা খুব দরকার। মানে বৃষ্টি বাদল হচ্ছে, তার ক্ষেত থেকে মরিচ তুলতে হবে, বলে যে জিতবে সে তো আমারই লোক। সুতরাং এই নির্বাচনে কোনো চার্ম ছিল, কারণ সবই তো একতরফা। না, এর নির্বাচনের চার্ম না থাকুক, এটাই তো আপনারা চেয়েছিলেন।
ওয়েল বিষয়টা কি এরকম আমরা কিনা? তো সেটা চাবই, আমরা তো সেটা চাবই যে আমরা তো মানে সেই জন্য আপনাদের একটা আত্মতুষ্টি আছে? জনগণকে আত্মতুষ্টি না, জনগণ তো এই নির্বাচনটা বর্জনই করেছে। সিএসি বলেছেন 30 থেকে 40%, চিন্তা করেন পার্সেন্ট তো মানুষ বলে 39-40 হতে পারে, 30 থেকে 40 মানে গ্যাপটা হচ্ছে মোটামুটি আপনার মানে 10। আচ্ছা, এখন উনি তো জাতীয় নির্বাচন 40-41 একটা ঘোষণা দিয়ে বইছে, এখন এর নিচে নামে কেমন? ওনাকে এখন যতই কাশি দেন, কাশি দিলে উনি এর চেয়ে নিচে নামতে পারবে না, বুঝছেন না? ওই কাশিদের গল্প তো জানেন, আমি আর গল্পটা বলে আর সময়টা মানে কমাইতে চাই না। তো সুতরাং উনি আর নামবেন না। এটা হচ্ছে কি, যে যখন কফি খাই আমরা, আমিন তো আসো এখানে শুনতেছে, আচ্ছা যখন আমরা কফি টফি খাই, যদি আমি কফি খাওয়া পছন্দ করি দেখি আর কি, আমরা আমিন ভাইয়ের কাছে যাবো। সেটা দেখবেন কফি যখন ভালো ভালো দোকানে যখন বানায় দেয় তখন একটা বাবল থাকে, মানে ফেনা থাকে, তো পুরোটা যখন থাকে পুরোটাই কিন্তু আপনার কফি না, ফেনার নিচের অংশটাই হচ্ছে কফি, বাকিটা কফি না। ইনফ্যাক্ট দ্যাট ইজ বাবল, দ্যাট ইজ ফেনা। আচ্ছা, এখন যে নির্বাচন কমিশন আর চিফ ইলেকশন কমিশন যেটা বলেছেন 30-40, আমি যেটা বলি স্ট্রেট ওয়ে জনগণ, আমরা বলি স্ট্রেট আপনি টু থার্ড আপনি জাস্ট স্ট্রেট ওয়ে আপনি ওটাকে যে মেদ কেটে ফেলেন, মানে মেদ ঝেড়ে ফেলেন, যে সংখ্যাটা বাড়িয়ে বলেছেন, স্ফীত করেছেন সংখ্যাটা, স্ফীত সংখ্যাটাকে আপনি জাস্ট কেটে ফেলে আপনি মানে 1/3 ধরতে পারেন। উনি যদি হ্যাঁ 10-12% মানুষ গেছে, আপনি কি বলবেন তো আওয়ামী লীগের সাপোর্টার কি দেশে 10-12% চলে আসছেন? না, আমি সেটা বলছি না। আমি বলছি আওয়ামী লীগের লোকেরও অনাগ্রহী হয়ে গেছে, তারাও কিন্তু এখন ভোট কেন্দ্রে যাচ্ছে। ওই যে একজন কৃষকের উদাহরণ দিলাম, যে আমরাই তো যে জিতবে, যদি এখন যদি বলে যে আপনাদের 2জন জিতলে যে জিতবেন 2জনে একটা করে মগ পাবেন, তা আমার তো সমস্যা নেই, কারণ আমি হারলে একটা মগ পাবো, উনি হারলে একটা মগ পাবো। ওই যে মানে মগ মানে আমাদের সামনে দিয়ে একটা মগ ঠক দেওয়া হয়েছে। এই নির্বাচনের ব্যাপারটা এই জায়গার কোনো চাপ নাই। আনফর্চুনেট যে কথাটা বললাম যে 2015 সালে আমরা এই নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা রাজনীতিকরণের মধ্য দিয়ে আমরা এই উৎসবমুখর পরিবেশটা আমরা সত্যি আমরা মানে নষ্ট করে ফেলেছি। এখানে আমি একটু সাজেশন দেবো কয়েক সেকেন্ড, সেটা হচ্ছে যে ইভেন ভবিষ্যতে যদি একটা অংশগ্রহণমূলক যদি নির্বাচনে, সেখানে আপনার রাজনীতির লোকগুলোকে আর বাইরে রাখতে পারবেন না এই প্রতিযোগিতা থেকে। এটা আলটিমেটলি ওই রাজনৈতিক অবস্থা হবে। তবে হ্যাঁ, এই গভর্নমেন্ট যদি পরবর্তী নির্বাচনগুলোতে এখন যেমন মন্ত্রী এমপিদের যেমন বিরত রাখতেছে, রাখার আহ্বান জানাচ্ছে, ভবিষ্যতে যদি বলছেন না কোনো রাজনৈতিক ব্যক্তি দাঁড়াতে পারবে না, ওই দাও আমাকে ফিরিয়ে দাও, হারানোর এতটি বছর বলে কি জানটা ডায়লগ আছে না, কি জানি ইন্ডিয়ার বিখ্যাত অভিনেতার, হ্যাঁ, ফিরিয়ে দাও আমার সেই তো এরকম 15 সালের আগের পরিস্থিতি যদি যাইতে পারেন, ওই এনভায়রনমেন্টে যদি পলিটিক্যাল পার্টি যদি সত্যি যদি আর কোনো রাজনৈতিক নেতাকর্মীদেরকে যদি ওই জায়গায় আর না পাঠায়, তাহলে হয়তো আপনি আগের জায়গায় যেতে পারেন। তখন ওই খালের এই পার ওই পার, হ্যাঁ, না মানে ব্যাপার স্যাপারগুলো ওয়ার্ক করবে, ভোটাররা গেল না, কিংবা আপনারা যেরকম চেয়েছিলেন সেরকম অনেকটা হলো, আপনি অনেকটা কেন পুরোটাই হলো, তাতে করে আসলে লাভটা কার হলো? জনগণের নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে কি কোনো ইতিবাচক পরিবর্তন? মহা মুশকিল। আপনি নির্বাচন ব্যবস্থাটা আপনি শেষ করে দিয়ে এখন যদি আপনি বলেন নির্বাচন ব্যবস্থাটা কি হলো, যেই গাড়িটা অচল হয়ে গেছে সেই গাড়িটা যদি বলেন যে এই গাড়িটা আপনার গুলিস্তান পর্যন্ত যাইতে পারলো না, তো যাওয়ার কথাই না। এটা তো একটা অচল গাড়ি, এটা তো ব্রেক ফেল করছে। তো ব্রেক ফেল করা গাড়িকে আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যেটা গুলিস্তানে যাবে? চালানোর দায়িত্ব কাদের? ওয়েল, এইটাকে ওভারঅলিং করতে হবে। এই গাড়ি নিয়ে আপনি আর চলতে পারবেন, এইটাকে ওভারঅলিং কিন্তু বর্জন করাকে বর্জন করলেই ওভারঅলিং হবে। হ্যাঁ হবে, এই কারণে হবে। আমাকে অনেকে যে আপনি বোধহয় আমার এই টার্মের মধ্যে বেশি সময় নেয় আমার আর। জি, আমি শুনবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। জনাব আমিনুল ইসলাম আমিন, শুনছিলেন ডক্টর আসুজ্জামান রিপন। আপনাকে শুভেচ্ছা। এখানে আমার সরাসরি শিক্ষক জানেপোপের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আছেন, ওনাকে সালাম। এবং রিপন ভাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তাকে এবং এটিএন বাংলার সম্মানিত দর্শক যারা দেখছেন সবাইকে। আমি রিপন ভাইয়ের বক্তব্য সবসময় খুব মনোযোগ দিয়ে শুনি, উনি অনেক পড়াশোনা জানা মানুষ। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা রাজনৈতিক বিভাজনে এত বেশি সংকুচিত হয়ে যাচ্ছি, চাইলেও কিন্তু অনেক সময় মন খুলে কথা বলতে পারে না। যেমন ধরেন রিপন ভাই যে ব্যাখ্যাটা দিলেন যে এখানে সরকার প্রতীক দিয়ে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, আমি কিন্তু এটার সাথে একমত নই। কারণ আমরা যদি গণতন্ত্রের সংজ্ঞায়িত কোনো দেশের নাম বলি তাহলে সেখানে ব্রিটেনের কথা বলি, আমরা যদি কোনো উদাহরণ আনি সেখানে আমি ভারতের কথা আনি, সেখানে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলো প্রতীকের ভিত্তিতে হয়, কিন্তু সেখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি।
তাহলে বলতে পারেন যে বাংলাদেশে কেন হচ্ছে, সেটা আরেকটা বিশাল ক্যানভাসের বিতর্ক। বাট আমি মনে করি এটার কারণ হচ্ছে কি, 80-র দশকের পর থেকে সেনা শাসকদের বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে সুবিধাবাদী উচ্ছিষ্টভোগী পা চাটা কুকুরদেরকে এনে দল করানোর যে প্রচেষ্টা, সেটা কখনো সামরিক হামলা, কখনো বেসামরিক হামলা, কখনো দলছুট রাজনৈতিক মানে সুবিধাভোগী যারা আছেন তাদেরকে নিয়ে যে একটা দল গড়া এবং তাদেরকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতির ধারাবাহিকতা কিন্তু আজকের এই জায়গায় এসছে। আবার একই সাথে এটাও স্বীকার করতে হবে যে 20 বছর আগে বা 30-40 বছর, রিপন ভাই যেমনটি বলছেন যে তাদের ছাত্র জীবনে যখন স্থানীয় সরকার নির্বাচনগুলো হতো, সেখানে অবশ্যই সেখানে সমাজের সম্মানিত ব্যক্তিগুলো কিন্তু সবাই, গ্রামের সব মানুষ গিয়ে তাদের ধরে এনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতেন। তারাও মনে মনে কোনো না কোনো দল সাপোর্ট করতেন, কিন্তু সেটা সামগ্রিকভাবে যখন চেয়ারম্যান হয়ে যেতেন, মেয়র হয়ে, তখন হয়তো তারা সেই রাজনৈতিক প্রতিফলনটা বিচার করতে গিয়ে, সামাজিকতা করতে গিয়ে অন্যের উপর চাপিয়ে দিতেন না। এই যে চাপিয়ে দেওয়ার মানসিকতা, আমি মনে করি এখানে কিন্তু সামরিক প্রভুদের অবৈধ বন্দুকের জোরে ক্ষমতা দখল প্রক্রিয়ায় এর একমাত্র দায়ী। এখন কত ভাগ ভোট কাস্ট হয়েছে এটা একটা বিতর্কিত বিষয় নয়। যেটা বলছেন রিপন ভাই যে 30 থেকে 40 ভাগ বাড়িয়ে বলেছেন, আমার কথা হচ্ছে কি, উনি যদি বাড়িয়ে বলেন তাহলে তো উনি 60 ভাগ বলতে পারতেন, 70 ভাগ বলতে পারতেন, 30 থেকে 40 কেন বলবে? আর উনি এটাও বলেছেন যে সমস্ত ইনফরমেশন আসার পর আমি একজ্যাক্ট চিত্রটা বলতে পারবো। এখানে আমি ব্যতয়ের কিছু দেখি না। আবার তার মানে এই নয় যে এই নির্বাচন যে আমাদের প্রত্যাশিত মাত্রা হয়েছে, তাও নয়। এখানে যেটা হয়েছে, ধরেন আমি গতকালে বলছিলাম এটা এই মুহূর্তে উপজেলা নির্বাচন সবচেয়ে চর্চিত বিষয়। সেখানে আপনার বাস্তবতাটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের সাথে কিন্তু একটা T20 5 দিনের 5 ম্যাচের একটা সিরিজ চলছে জিম্বাবুয়ের সাথে। কিন্তু দেখেন চট্টগ্রামে কিন্তু খুব একটা দর্শক নেই, সবাই জানে কিন্তু বাংলাদেশ জিতবে। কিন্তু সেই জায়গায় যদি ইংল্যান্ড অথবা ভারত হতো বা পাকিস্তান হতো অথবা ওয়েস্ট ইন্ডিজ হতো, দর্শকের ঢল নামতো। যদিও তখন বাংলাদেশ জিতবে কিনা অনিশ্চিত ছিল, কারণ প্রতিদ্বন্দ্বিতা। এখানে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো তারা যখন নির্বাচনে অংশগ্রহণ না করে মানুষকে রাজনীতি বিমুখ, তাদের নেতা যেটা বলেছেন যে আই মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান। রিপন ভাই বা বাংলাদেশের কোন রাজনৈতিক দল দাবি করেনি যে স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। আবার যদি আপনি স্থানীয় সরকারও যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলেন, তাহলে তো বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক সরকারের ক্ষমতা আসার সুযোগ নেই। কারণ যদি না তোলেন তাহলে তো সবসময় স্থানীয় সরকার নির্বাচনগুলো রাজনৈতিক সরকার অধীনে হয়। তাহলে সেই নির্বাচন আপনারা যদি অংশ না নেন, তাহলে এখানে আপনাদের জনগণের উদ্দেশ্যে আপনাদের বক্তব্যটা কি? আমি সেজন্য বলছি যে আসলে এখন এই অবস্থায় দাঁড়িয়ে মানে নিজের ব্যর্থতা ঢাকার জন্য যদি আরেকজনের কাঁধে দোষ চাপিয়ে যদি রিপন ভাইরা সুখ পায়, আমার বলার কিছু নেই। এবং তারা যদি মনে করে যে মানুষ ভোট দিতে যাচ্ছে না, তাদের আহ্বানে সাড়া দিয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু এটা আমার মনে হয় এটা তাদের লিমিটেশন। এটা নিয়ে আমার কোনো বক্তব্য। আমি মনে করি যে মানুষ যদি তাদের আহ্বানে সাড়া দিত অথবা কাদের আহ্বানে সাড়া দিচ্ছে না, এটা পরিমাপ করার একমাত্র মাধ্যম হচ্ছে ভোট। সে ভোটে না এসে তারা যতই দাবি করুক, এই দাবি জনসম্পৃক্ততা পাবে না এবং আন্তর্জাতিকভাবে এই দাবির পক্ষে তেমন কোনো সমর্থন পাবে না। পাচ্ছে না বলেই তারা না যাচ্ছে নির্বাচনে, না গড়ে তুলতে পারছে আন্দোলন, না রাস্তায় নামাতে পারছে মানুষ। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। কেমন দেখলেন নির্বাচন? সার্বিকভাবে মূল্যায়ন শুনবো আপনার। আমরা আমাদের পর্যবেক্ষকরা 20টি উপজেলায় নমুনা ভিত্তিতে পর্যবেক্ষণের ব্যাপৃত ছিলেন। আমি নিজে আপনার নির্বাচন পূর্ব বেশ কিছু পর্যবেক্ষণের অভিজ্ঞতা নিয়েছি এবং নির্বাচন দিবসে আজকে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা, যেটা বরাবর সমস্যা সংকুল বলে পরিচিত, সেখানটায় উপস্থিত ছিলাম। আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক তিনি মুশফেক মহোদয়, তার এডিএম এবং তাবরেজ সাহেব এবং আমাদের সম্মানীয় জেলা পুলিশ সুপার মান্নান সাহেব, তারা উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট আপনার উপজেলা নির্বাহী অফিসার মিস দাস, তিনি
আমাদের সঙ্গে ছিলেন। তো একটি কেন্দ্রে বিজ্ঞ জেলা প্রশাসক তার যে অ্যাকুমেন্ট সেটা কাজে লাগিয়ে 6 জন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে তিনি হাতে নাতে শনাক্ত করেন এবং সোপর্দ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, এবং সবাইকে জিজ্ঞেস করলেন যে এতগুলো প্রতিবন্ধকতা অতিক্রম করে এই 6 জন এই পর্যন্ত মানে বুথে একেবারে ভোটদানে উদ্যত এই পর্যায়ে পর্যন্ত আসলো কী করে। তো সবাই লাজবাব হয়ে গিয়েছিলেন। তো এখন আমি পরবর্তীতে আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়কে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা আমাদের বেছে নেওয়ার কারণ হচ্ছে প্রতিবারই নির্বাচনের ভোট গ্রহণের অব্যবহিত পরেই খুন খারাপির ঘটনা ঘটে, খুব দুর্গম এলাকা এবং নদী বিধৌত। তো বললেন যে না, এবার সেরকম পরিস্থিতি যাতে না হয় সেজন্য আজকে নির্বাচন দিবসে 3টি লোকেশনে আমাদের কুমিল্লায় নির্বাচন হচ্ছে। সেই দক্ষিণের লাকসাম, মনোহরগঞ্জ, আবার এদিকে উত্তরে আপনার মেঘনা। তো মেঘনা যেহেতু সমস্যা সংকুল বলে পরিচিত, সেই জন্য আমি পুলিশ সুপার মহোদয় এবং পুরো টিম আমরা এখানে উপস্থিত, এবং 3 দিন আগে এসে এক ধরনের মোটিভেশন আমরা জনসংযোগের মাধ্যমে করেছি যাতে কেউ ওই ধরনের কোনো সহিংসতার আশ্রয় না নেয়। এবং আজকে তিনি এই শো চলাকালীন সময়ে মানে ব্রেকে আমাকে জানান দিয়েছেন যে টিল নাও কোনো রকমের সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। তো এটা আমি মনে করি যে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এবং তারা জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এদের পাশে যদি না দাঁড়াতেন, যে সিস্টেম হয়তো ওয়ার্ক করছে না কিন্তু শেষ মুহূর্তেও জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে যে 6 জনকে আটক করা গেল, এটা ডেফিনেটলি সাধুবাদ দিতে হবে। জি, আরেকটি বিষয় প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, যে কথা বলছিলাম আমরা, যে এই যে মাঠের বিরোধী দল, বড় রাজনৈতিক দল বিএনপি যখন যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটি খুবই স্বাভাবিক। সেখানে উপস্থিতি যেই হারে হওয়ার কথা, প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণে হয়তো সেটি হবে না। আমার প্রশ্ন হচ্ছে যে এর কারণে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি কি একমাত্র কারণ কিনা এই টার্ন আউট কম হওয়ার, না অন্যান্য আরও কারণ আছে? এটি একটি বিষয়। আর এর দ্বারা আপনার কাছে মনে হয় কিনা এই রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের যদি একদম সরাসরি বলি, কি ক্ষতি হচ্ছে? তাদেরকে কোনো মাসুল দিতে হচ্ছে? আখেরের সমস্যাটা কার তৈরি হচ্ছে? দেখুন, এই যে টার্ন আউট কম বেশি, এই বিষয়টাকে আমি ধর্তব্যের মতো কোনো বিষয়ই বলে মনে করি না। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে পদ্ধতিতে আমরা নির্বাচন আয়োজন করি, কি তা জাতীয় সংসদের নির্বাচন কিংবা স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, বিশেষ করে উপজেলায়, এটা হচ্ছে ফার্স্ট পাস দি পোস্ট। এবং এই সিস্টেমে কোনো থ্রেশহোল্ড নেই যে ন্যূনতম কত % ভোট পেতে হবে অথবা 0 ভোট পেলে নির্বাচিত হওয়া যাবে না। প্রফেসর কলিমুল্লাহ, সেটি ঠিক আছে, কিতাবে সে ধরনের কিছু নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচনটা তো আমরা সবাই বলছি অন্তত বছর 10 আগেও বা 15 বছর আগেও মানুষের ভিতরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল, ক্রমেই যে সেই আগ্রহে ভাটা পড়ছে, সেটির মূল কারণ কি? এটা আমি মনে করি ভবিষ্যতে আর কখনোই আমরা যে কোট আনকোট বলতাম আপনার উৎসবমুখর, সেটা ডিজায়ারেবল না। কারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি কর্মব্যস্ত, আধুনিক হয়েছে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের প্রক্রিয়ায় দেখা যাবে ব্রিটেন বা অস্ট্রেলিয়ার মতো শেষ পর্যন্ত হয়তো আইন করতে হতে পারে আমাদের যে ভোট প্রয়োগ না করলে এটা শাস্তিযোগ্য অপরাধ। এরকম একটা জায়গায় না নিয়ে গেলে হয়তো দেখা যাবে টার্ন আউট আরও কমে যাবে। ব্রিটেনে কি এটা শাস্তিযোগ্য অপরাধ? ব্রিটেন নাই, ব্রিটেনে না, অস্ট্রেলিয়াও নাই, নেদারল্যান্ডসে আছে। অস্ট্রেলিয়ায় আপনার রীতিমতো বাধ্য করা হয়, জাতীয়ভাবে নাই, কোনো রাজ্য স্তরে তারা লোকালি। কারণটা তো সেখান থেকেই নেয়া, যে আমাদের কমনওয়েলথভুক্ত একটি দেশ, তাই না? অস্ট্রেলিয়া তো কমনওয়েলথের বাইরে না। ডক্টর রিপন, আপনার কাছে যাব, যে প্রসঙ্গ তুলছিলেন জনাব আমিনুল ইসলাম আমিন, যে নির্বাচনী ব্যবস্থা এই যে নষ্ট হয়ে যাওয়া, না আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে সার্টেনলি যে আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলো যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা আমরাও দাবি করিনি। হ্যাঁ, যদি এই ধরনের সমস্যা থাকে তো সেটারও যে ব্যবস্থা নাই তা না, সমস্ত রোগেরই ওষুধ আছে। সেটা কি, যেদিন জাতীয় নির্বাচন হবে একই দিনে আপনার উপজেলা নির্বাচন হতেই পারে। একটা ক্যালেন্ডার ইয়ার এখন নাই, যেমন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কত তারিখে 4 বছর পর হবেন, কত তারিখে নির্বাচন হবে সেটা উল্লেখ করা থাকে।
এই দেশে কিছু নাই বলে এই দেশে হবে না। উনি যেমন বললেন যে শূন্য ভোট পাইলেও সে ইলেক্টেড হয়ে যাবে, এরকম তো কোনো বাধা নেই। আরে ভাই আইনত হইতে পারে না। এটা আমি যেটা বলার চেষ্টা করছি, আমি আপনার এইটা আইনত নাই, এটা কি সবকিছু কি আইনের মধ্যে লেখা থাকবে? মানুষের যে কমন সেন্স, যেটা মানুষের যে মানুষ যে আপনার কি বলে পারসেপশন দিয়ে চিন্তা করে, এই লোকটা চোর, এই লোকটা দুর্নীতিবাদ, মানুষ কি তার ওই অ্যাকাউন্ট সব কিছু ঘেটে আসছে, পারসেপশনটা কি? একটা দেশে যদি 300 আসনে যদি আপনার ইলেক্টেড মানে যদি ভোটের ব্যাপার না সব যদি আনকনটেস্টেড হয়, সেটা কি আইন আছে যে একটা হওয়া যাবে না? নাই। কিন্তু এটা কি একটা সিস্টেম? এইটা কি মানে আপনি বলছেন এটি কাঙ্ক্ষিত নয়, নৈতিক কাঙ্ক্ষিত না, এটা মানুষ সমর্থনই করবে না, কাঙ্ক্ষিত তো পরের কথা। যে কেন মানুষ আপনার মানে সব জায়গায় মানুষ কেন কন্টেস্ট করতে কেন চায় না? এরকম একটা পরিস্থিতি হইতে পারে এই দেশে, যে কেউ আর কন্টেস্ট করতে চাবে না, বলে কি করবো, বলে উও করতে পারবি না, সেটাও হইতে পারবে না তা না। আচ্ছা, এখন আমি যেটা বললাম যে এই ধরনের যেই সরকারটিকে আমরা মনে করি না নির্বাচিত সরকার, যে সরকারটিকে আমরা মনে করি না যে সরকার লেজিটিমেট ওয়েতে তারা মানে এখন দেশ শাসন করছে, আমরা মনে করি না। এই যে উপজেলা নির্বাচনটা ওনারা পর্যবেক্ষণ করে আসেন, ডিউ নো এই মার্কাটা আসার পর থেকে এবং এই স্থানীয় সরকার ব্যতি রেখে সেই 2008 সাল থেকে অলমোস্ট যে একটা আইন করলেন না, হুদা কমিশনরা একটা আইন করলেন, মানে বিধি করলেন, পরে এটা আইনে পরিণত হলে 11 সালে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে গেজেট নোটিফিকেশনের মধ্য দিয়ে সেখানে বলা হলো যে 1% ভোট থাকতে হবে এবং সেটা প্রমাণ দিতে হবে, আপনার ভোটার নাম্বার, আপনার এনআইডি নাম্বার, বাপদাদার নাম ঠিকানা সব দিয়ে করবেন, কারণ প্রার্থী স্বতন্ত্র প্রার্থী যারা তাদের কথা আমি সেটাই তো বলছি। জি, কিন্তু আইনে কি এটা করা যাবে? আপনি প্রার্থী, আপনি গোপন বুথে ভোট দেন কেন? গোপন বুথে ভোট মানে গোপনীয়তা রক্ষা করার জন্য, গোপনীয়তা রক্ষা করার ভোটের আগেই যদি ভোটার যদি এক্সপোজড হয়ে যায়, তিনি আপনার প্রার্থী মানে আপনার ভোটার, তাহলে তো ও নিরাপত্তার সংকট থাকবে। এই যে আপনার এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই বিষয় নিয়ে 2-1 মানে হাইকোর্ট ঝুঁকি মারছে কোনো আপনার স্টেক হোল্ডার, কিন্তু সেখানেও খুব ফল পায় নাই। তারপরে রিট আবেদন ফেরত নিয়ে আসতেছে এতদিন পরে। উই হ্যাড সো মেনি ব্যারিস্টার্স, লার্নেড লয়ার্স, তারা এই দেশে আপনার করছেন, কি বলে আপনার মানে আইনমন্ত্রী হয়েছেন তারা, ইনক্লুডিং আনিসুল হক। আমি তো ওনার বাবারে চিনতাম, অনেক জাদ্দের লয়ার ছিলেন। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, একজন আইনমন্ত্রী এত বড় লার্নেড, এত বড় একজন বারের প্রেসিডেন্ট হইতেন, তারপরে কেউ আপনার মানে মন্ত্রী ছিলেন, ব্যারিস্টার ছিলেন, ইনক্লুডিং শফিক আহমেদের কথাই বলছি, ব্যারিস্টার শফিক আহমেদ। আচ্ছা, তো ওনাদের নজর আসলো না এটা যে ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে। আপনি একজন নাগরিকের নিরাপত্তা সংখ্যার মধ্যে ফেলতে পারেন না। এতদিন পরে ভেরি ইন্টারেস্টিং, আই মাস্ট সে, আমি তো সবসময় সমালোচনা করি তা না, কখনো পজিটিভ সেটা তো বলি আমি। এই ইলেকশন কমিশনের একজন কমিশনার, প্রবাবলি আনিসুর রহমান বোধহয় তার নাম, প্রবাবলি, যদি আমি পত্রিকা যেটা নিই, উনি প্রথম বলছেন যে এটা মানে আইনে যায় না, এটা সাংঘর্ষিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই 1%-এর বিধান থাকা উচিত না, থাকবে না। সঠিক বলেছেন, কিন্তু এই সঠিকতা আনার জন্য আনিসুর রহমান পর্যন্ত আসতে হলো কেন? এর আগে অন্য মোখলেসুর রহমান, হাইবুর রহমানরা ছিলেন তো, কিন্তু বর্তমানে আমার জানা মতে তারা অ্যাক্টিভলি চিন্তা করছেন যে এটাকে নালিফাই করে দেবেন। আমার বক্তব্য কি অ্যাক্টিভলি চিন্তা, সেটা আমি তার বাড়িতে যে বেডরুমে মানে আমি তার মগজের মধ্যে তো আমি একটা যন্ত্র লাগা রাখবো না যে ভাই আপনার ব্রেনে কি ওয়ার্ক করতেছে, আপনার ব্রেনের মধ্যে পেটে ভুটভুট করে, মাথার মধ্যে গুটগুট করে, এটা তো জানা আমার পক্ষে সম্ভব না। আমার বক্তব্য হচ্ছে যে ইউ ইন্ট্রোডিউস দিস ল থ্রু এ গেজেট। আপনি গেজেটের মাধ্যমে আপনার নান অফ দ্য আপনার স্টেক হোল্ডার্স, না আপনার মানে আপনার আইন মন্ত্রণালয় থেকে অনেক ওখানে লেজিসলেটিভ ড্রাফটিং উইং আছে, তারা করলেন। আমাদের দেশে এমপি সাহেবরা তো ল মেকার্স না, মেনলি সমর্থন হাত তুলে দেয় আর কি। এই তো এখন আপনার কি বলে এই যে এগুলো কেউ কারোর নজর আসলো না, আইনমন্ত্রীদের নজর আসলো না, গেজেট নোটিফিকেশন হয়ে গেল। এতদিন পরে একজন মানে রিটায়ার্ড আমলা নির্বাচন কমিশন, তার মাথায় আসলো, ফাইন, আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাইতে চাই, অবশ্যই করি। তো আমি তো ওপেনলি বলছি, এটা তো অনেক হয়তো করতো না, আমি তো তাও করলাম। আপনার বক্তব্য এই ব্যাপারে একেবারে স্পষ্ট। তো এখন কথা হচ্ছে কি যে আপনার এই ভুলভাল ব্যবস্থায় আপনার নির্বাচন
হয়েছে, আপনি আদালতে যে প্রতিকার পাচ্ছেন না। এখন যে আপনি বললেন কতটা সত্য যে এই যে আপনার ওই যে কি হিরো আলম না ডাব আলম, মানে ওই যে ডাব মার্কে যে ছেলেটা ইলেকশন করলো, হ্যাঁ, তো এই ছেলেটার তো একবার মনোনয়নপত্র বাতিল হয়েছিল, কি কারণটা কি? কারণটা সে 1% প্রমাণ করতে পারে না, পরে আবার হাইকোর্ট যে ফেরত আসছে। এবং শুধু 2023-এ 351 জন আপনার মানে প্রার্থীর এই 1% কারণে তাদের প্রার্থিতা বাতিল গেছে, এবং এর আগে 14-তে গেছে 8, এবং 14-তে যদি এই স্বতন্ত্রের 1% না থাকলে হয়তো 153 আসনে এই ধরনের মানে পরিস্থিতি হতো না হয়তো। সরকারই সেটা চায় নাই। এখন কত হচ্ছে কি যে আপনার ইচ্ছা মতন ইউ উইল ফ্রেম দ্য ল, আপনার মনে হবে যে এইটাই আইন, আপনি যা বলবেন সেইটাই আইন, আপনি আইনের ব্যত্যয় ঘটাচ্ছেন। আপনি পার্লামেন্ট ইলেকশনের সময় দুইজন করে এটা লম্বা বিতর্ক, 2 জন করে মানে আপনার ইয়ে রাখলেন, মানে আপনার এমপি রাখলেন, সেখানে আবার ব্যাখ্যা দেওয়া হলো, আদালত থেকে ব্যাখ্যা দেওয়া হলো যে বিচারপতিরা শপথ নেওয়ার পরপরই তারা মানে ফাংশনে চলে যান বলে প্রতীয়মান। কিন্তু এইখানে লেখা আছে দায়িত্বভার গ্রহণ না করার আগ পর্যন্ত, মানে কার্যভার গ্রহণ, মানে এমপিদের বেলায় কার্যভার গ্রহণ, এটা আমি জাস্টিস এনায়েতুর রহিম, তিনি জাজমেন্টের প্রিজাইডিং জাজ প্রবাবলি উনি ছিলেন, আর ওনার আবার স্বনামে একটা আর্টিকেলও পত্রিকায় প্রকাশিত, উনি নিজে লিখছেন ডিটেল। সেখানে বলেছেন যে এমপিদের বেলা যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করেন, সাইন করলে মানে বিচারপতি সাইন করলেই দায়িত্ব হয়ে গেছে। আর এমপিদের ক্ষেত্রে দায়িত্বভার না করা পর্যন্ত উনি থাকবেন না। দায়িত্বভার মানে অধিবেশনে যোগদান করা পর্যন্ত। তো অধিবেশনে যখন যোগদান যখন করেন না একজন এমপি, তার তিনি দায়িত্বভার গ্রহণ করেন না। দিস ওয়াজ দ্য আর্গুমেন্ট ফ্রম আপনার মানে প্রিজাইডিং জাজ অফ দ্যাট লো। নো প্লিজ, এখন কথা হচ্ছে কি যে আপনি যে লোকটা দায়িত্বভার গ্রহণ করলো না অ্যাজ এমপি, তাহলে আপনি তারে কেমনে কাউন্ট করে সংখ্যাগরিষ্ঠতা দেখাইলেন? কিভাবে আপনি সেই সংখ্যাগরিষ্ঠতা ধরে আপনি প্রধানমন্ত্রী হইলেন? আপনি কি করে ওই যারা দায়িত্বভার গ্রহণ করেন তাদেরকে দিয়ে আপনি মন্ত্রী বানাইলেন? আপনি শুধুমাত্র 10% মন্ত্রী বানাইতে পারবেন টেকনোক্র্যাট কোটায়। যে লোকটা দায়িত্বভারই গ্রহণ করে নাই সে তো এমপি হিসেবে পরিগণিত না। যেমন আমি আজকে আপনাকে আমি অন রেকর্ড বলে যাচ্ছি, এই যেমন আমাদের খুব ছোট ভাই তুল্য আমাদের আমিনের মানে কলিগ আফজাল হোসেন, মানে বিভাগীয় তিনিও বোধহয় একজন সাংগঠনিক সম্পাদক, তাই না? জি, আফজাল হোসেন সাবেক তথ্য গবেষণা সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এখন। তিনি একটা উপনির্বাচনে তিনি এমপি হয়েছিলেন কিছুদিনের জন্য। তিনি তো দায়িত্বভার গ্রহণ করতে পারেন, কারণ তিনি এমপি ডিক্লেয়ার হওয়ার পরে তিনি একদিনের জন্য অধিবেশন হচ্ছিল না। তাহলে তাকে কি আমরা এমপি বলবো? তাকে কি আমরা এমপি বলবো? মানে অ্যাজ পার মানে ক্লারিফিকেশন অফ দ্য জাজ। সুতরাং লট অফ অ্যাম্বিগুইটিজ আর দেয়ার। মানে আপনি বলছেন এইসব অসঙ্গতি বা এই ধরনের কারণে আপনারা অংশগ্রহণ করছেন না? না, এইসবের জন্য শুধু অংশগ্রহণ করছে তা না। আমি বলছি যে এই সমস্ত বিষয়গুলো কোশ্চেন্ড হয়ে গেছে আমাদের বিগত নির্বাচনগুলোতে, পার্লামেন্ট ইলেকশনগুলোতে, ফরমেশন অফ দ্য গভর্নমেন্টের বেলায়, আপনার উপজেলা, এর আগের উপজেলা, লোকাল গভর্নমেন্টের বেলায় এই জিনিসগুলো ধামা চাপা দিয়ে করে তো লাভ হচ্ছে না। আমি খুব একাডেমিক স্থানীয় পর্যায়ের নির্বাচন তো রিপন ভাই আমি একটু যদি বলি, যে আপনার একাডেমিক ডিসকাশন ঠিক আছে, কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনগুলো তো একান্ত তৃণমূলের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, তাদের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবার কথা, সেখানে নেতৃত্ব তৈরি হওয়ার কথা বলা হয়ে থাকে। সেই সব জায়গায় এবং সরকার বদলের কোনো ব্যাপার নাই, তো সেই সব জায়গায় আপনারা কেন এত মানে স্ট্রিক্ট হয়ে গেলেন? রিজিড থাকলাম এই কারণে, আমরা তো মনে করি না যে গভর্নমেন্টটা লফুলি ইনস্টলড। আমরা মনে করি না এই গভর্নমেন্ট লফুলি ইলেক্টেড গভর্নমেন্ট বলে তারা দাবি করে। ঠিক আছে, আমি তো কেন মনে করি সেটা তো ব্যাখ্যা আপনাকে দিলামও আমরা। তো আমাদের তো আমাদের তো একটা রিজার্ভেশন আছে, অবজারভেশন আছে। তো সুতরাং এমনি পাওয়া যাচ্ছে আপনারা এই যে ক্রমাগত বর্জন, বিশাল অ্যাচিভমেন্ট। আমি অ্যাচিভমেন্ট শুনবো, আমি শুনে আসি। আমিনুল ইসলাম আমিন কি মনে করেন? জি জানাব। শেষ যেখানে করেছেন যে ওনারা এই গভর্নমেন্টকে লফুলি মনে করেন, এটা যদি উনি মনে করে উইথ ডু রেসপেক্ট, তাহলে উনি হয় ল মানেন না অথবা ল বুঝেন। কারণ এটা তো 5 বছর পরে নির্বাচন না করে বিকল্পটা কি ছিল? আবার আরেকজন জিয়া, আরেকজনের সাথে? অফকোর্স নট। উনি যদি সেটা প্রার্থনা করেন, মনে করেন, কামনা করেন, তাহলে হতে পারে এটা লফুল না, বাট ইট ইজ অ্যাবসলিউটলি লফুল এবং ইটস অ্যাবসলিউটলি কনস্টিটিউশনালি। এখানে হয়তো উনি সেখানে এই নির্বাচনের খুঁত নিয়ে কথা বলতে পারে, নির্বাচনের সংকট নিয়ে কথা বলতে পারেন, কিন্তু এখানে এটা লফুলি
হয়নি এই কথা বলার একটি রিজনও নাই। এ বিষয় নিয়ে আমি রিপন ভাইয়ের সাথে যতক্ষণ দরকার আমি আর্গুমেন্ট করতে রাজি আছি। দ্বিতীয়ত হচ্ছে উনি যেটি বলেছেন যে মানে 1% নিয়ে, আমার কথা হচ্ছে কি এটি তো আমি যদি ভুল না করি, স্মৃতি যদি 1% এর ব্যাপারটি উনি অ্যাপ্রিশিয়েট করেছেন। না ওইটা না, উনি বলছেন যে এটা এতদিন কেন হলো না, ইটস ভেরি লজিক্যাল। কিন্তু কথা হচ্ছে কি এটা তো 2007 সালে ওনাদের প্রিয় মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার আসার পরেই ওই নির্বাচন কমিশন করেছিলেন। তাহলে এই দোষটা উনি আওয়ামী লীগের উপর চাপাচ্ছেন। কিন্তু আমি যদি উল্টা বলতে চাই, বিএনপি তো একটা বড় রাজনৈতিক এতদিন তুলেনি, তারা এখানে এই প্রশ্নটা এতদিন তুলেনি। এক, এরপরে তিনি বলছেন যে একই দিনে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসাথে। আমি খুব বিনয়ের সাথে জানতে চাই, পৃথিবীতে এমন কোন সরকার আছে কিনা, বিধান আছে কিনা যেখানে একই দিনে স্থানীয় সরকার নির্বাচন অথবা জাতীয় নির্বাচন হতে পারে? কারণ স্থানীয় সরকার নির্বাচন তো অনেকগুলো ধাপ, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, প্রথম শ্রেণীর পৌরসভা, সিটি কর্পোরেশন, অনেকগুলো। এটা আদৌ পসিবল কিনা? এটা যেমন অসম্ভব একটা ইম্পসিবল প্রস্তাবনা, আমি মনে করি বিএনপির আজকের রাজনৈতিক বোধোদয়ও সেই জায়গায় পৌঁছে যায়। যেমন বিএনপি রিপন ভাইরা বলছেন যে এই সরকার এই নির্বাচন মানুষের মধ্যে কোনো ধরনের আগ্রহ তৈরি করতে পারেনি। আপনি মানুষ ভাবতেন এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ হুঁশিয়ারি বারবার দেওয়ার পরও তাদের ৭৯ জন নেতা কর্মীকে বহিষ্কার করতে হয়েছে। ১৪১ জন রাজনৈতিক না, সব মিলে আমি প্রথম দফা ৭৯ জন, টোটাল ১৪৮ জন। আমি বলছি প্রথম দফা ৭৯ জনকে। আমি বলতে চাচ্ছি যদি এই নির্বাচনটি রাজনৈতিক কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা বা আগ্রহ তৈরি করতে না পারতো, অন্ততপক্ষে বিএনপির এতজন তো নির্বাচনে আসতো না। যদিও আজকে একটু আমি দেখলাম যে বান্দরবান সদরে বিএনপির একজন নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন। এরপরে এই পর্বে যে কথাটি বলছেন যে পার্লামেন্ট মেম্বারশিপ নিয়ে জনাব এনায়েতুর রহমানের বক্তব্যকে, ওকে, ভেরি লজিক্যাল। আমার কথা হচ্ছে এটা নিয়ে তো রিপন ভাই কেন, বাংলাদেশের যে কোনো নাগরিক আইনি লড়াই লড়তে পারে, কারণ এটা তো আইনের ব্যাখ্যা। এই আইনের ব্যাখ্যায় আরেকজন আইনের লোক যদি সুপ্রিম কোর্টে যায়, হাইকোর্টে যায়, অবশ্যই এটার একটা ব্যাখ্যা থাকবে। এটা নিয়ে আমি কোনো আর্গুমেন্ট করতে রাজি না। বাট আমি মনে করি যে আপনি রাজনীতি করবেন আবার নির্বাচন করবেন না, সেটা হতে পারে না। আপনি বলবেন জনগণ আমার সাথে আছে, সাথে আছে কিনা সেটা পরীক্ষা নেবেন না। রিপন ভাইকে খুব বিনয়ের সাথে জানতে চাই, ধরেন এটা আমি অনেকবার বলেছি, আমি যদি বা পাকিস্তানকে কোনো জায়গায় উদাহরণ হিসেবে টানতে রাজি না, তবু এই যে এখন কিন্তু এখনো পাকিস্তানে কয়েকটি উপনির্বাচন হচ্ছে। ইমরান খান কারাগারে, আজকে পত্রিকায় পড়লাম তার স্ত্রীকে বাসা থেকে আবার কারাগারে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু ইমরান খান তার সমর্থকদের বলেছেন উপনির্বাচনে তোমাদের অংশগ্রহণ করতে হবে। হয়তো রিপন ভাই বলবেন ওখানে নির্বাচনের পরিবেশ আছে, ভোট দেওয়ার পরিবেশ আছে। যদি সেটি বলেন, আমি আগে বলতে চাই, রিপন ভাইকে একটু বিনয়ের সাথে বলবেন, পাকিস্তানে কিন্তু জান্তা সরকার ইমরানের দলকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছিল। বাংলাদেশে নির্বাচন কমিশন কি বিএনপিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছে? পাকিস্তানে কিন্তু জান্তা সরকার এবং তাদের নির্বাচন কমিশন ইমরান খানের দলের প্রতীক বাতিল করেছে। বাংলাদেশের নির্বাচন কমিশন অথবা সরকার কি বিএনপির প্রতীক বাতিল করেছে? এরপরও ইমরান খান বলেছেন আমার সমর্থকরা স্বতন্ত্র ইলেকশন করবে। এই ঘোষণার পরে পাকিস্তানের জান্তা সরকার এবং নির্বাচন কমিশন তাদের 11 জন সমর্থক স্বতন্ত্র প্রার্থিতা বাতিল করেছে, অনেককে গ্রেপ্তার করেছে। তারপরেও যখন দেখলো ইমরান খানের সমর্থকরা জয়লাভ করছেন, তখন 18 ঘন্টা নির্বাচনী ফলাফল বন্ধ রেখেছে। বাংলাদেশে কি তেমন কিছু হয়েছে? তারপর আপনারা বলবেন আপনারা জনপ্রিয়, কিসের ভিত্তিতে বলছেন জনপ্রিয়? জি, আমরা শুনবো প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। এই যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আমরা আলাপ করছি, আজকেও আমরা যে শিরোনাম করেছি উপজেলা নির্বাচন, কি বার্তা দিল, সামনে আসলে কি বার্তা দিচ্ছে রাজনৈতিক দলগুলো? যদি এই প্রধান বিরোধী দল আমরা বলি, একটি অন্যতম রাজনৈতিক দল বিএনপি ভোট বর্জন করেই যাচ্ছে ক্রমাগত, আর যেটি একতরফা নির্বাচন বলি বা এই যে নির্বাচন হয়ে যাচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, এরকম হতেই যদি থাকে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এখন প্রয়োজনীয় আবিষ্কারের প্রসূতি বলে একটা প্রবাদ আছে, প্রয়োজনীয় আবিষ্কারের প্রসূতি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এবং সেটার কারণেই খেয়াল করে দেখেন 7 জানুয়ারি নির্বাচনে যে 62 জন নির্বাচিত হলেন এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে, কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে, কোনো সন্দেহ নেই, হোয়াটএভার। কিন্তু যেহেতু স্পেস তো খালি থাকবে না, আপনি নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে
আপনার দল হিসেবে সার্বভৌম অধিকার প্রয়োগ করেছেন যে আমি নির্বাচন করব না, কারো কিচ্ছু বলার নেই, এবং যে স্পেসটা তৈরি করে দিয়েছেন সেখানে এইভাবে প্রতিদ্বন্দ্বিতাটা তৈরি হয়েছে, করতে হয়েছে একটা ইনোভেশন আমি বলবো, নতুন মাত্রা। ডেফিনেটলি আপনাকে যখন এই রীতিনীতি পদ্ধতি ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে কীভাবে এই ইনোভেশন চায়নাতে আছে, হতে পারে, চাইনিজ সিস্টেমের সাথে বেশ মিল আছে, থাকতে পারে, কিন্তু বিষয় আপনি গেছেন নাকি চায়নার নির্বাচন? আমরা একটা শুনে আমি হংকং এ ইলেকশন অবজার্ভ করেছি, যখন চায়না যখন হংকং ইজ ভেরি মাচ পার্ট অফ চায়না, ওটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট। প্রথম লেজিসলেটিভ ইলেকশন অবজার্ভ করার জন্য যে ইন্টারন্যাশনাল অবজার্ভার গ্রুপ গিয়েছিল তার অন্যতম সদস্য ছিলাম আমি। তো যাই হোক, এখানে যে বিষয়টা লক্ষণীয় এবারের, সেটা হচ্ছে আপনার এই প্রতীক বরাদ্দের যে ব্যাপারটা, এটা থাকলো না, এবং এটাও কিন্তু এক ধরনের ইনোভেশন, আমি বলবো নতুন মাত্রা যোগ হয়েছে। থাকলো না কোথায়, আইন তো আছে, ব্যবহার হলো না। শাসক দল স্বপ্রণোদিত হয়ে সবই ইনোভেশন, তার যে সার্বভৌম অধিকার সেটি প্রয়োগ করল। এবং খেয়াল করে দেখেন এখানে দুই ধাপে মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন, তিনি বললেন যে মাননীয় মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য যারা, তাদের স্বজনেরা বিরত থাকবেন, এরকম একটা নির্দেশনা দিলেন তার পার্টি র্যাঙ্ক অ্যান্ড ফাইলের জন্য। পরবর্তীতে শাসক দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী মহোদয় তিনি এটাকে আরও কোয়ালিফাই করে দিলেন, বললেন যে এটা বলতে বোঝানো হয়েছে মূলত আপনার স্বামী স্ত্রী অথবা পুত্র কন্যা এর মধ্যে সীমায়িত থাকবে। এবং কেউ কেউ হয়তো ব্যত্যয় ঘটিয়েছেন, আপনার যেমন মাদারীপুর সদর আসনে সেই নির্বাচন পূর্ব আমরা দেখেছি যে শাহজাহান খান মহোদয়ের মাননীয় সংসদ সদস্য, তার পুত্র এবং চাচাতো ভাই তারা প্রতিদ্বন্দ্বী ছিলেন। এটা নিয়ে সম্মানীয় জেলা প্রশাসক মহোদয় যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন যে শেষ পর্যন্ত শ্যাম রাখি না করলে কীরকম পারিবারিক বলেও একটা অস্থিরতা তৈরি হতে পারে। এবং একটা আশঙ্কা কক্সবাজার সদরও ছিল, আপনার হুইপ মন্ত্রী মর্যাদায় যিনি আছেন, তার প্রতিমন্ত্রীর মতো প্রতিমন্ত্রী মর্যাদায় তার যারা যিনি চোজেন বা অনুগত প্রার্থী বনাম মুজিব সাহেব, যিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা, এবং সেখানেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। 1000 ভোটের ব্যবধানে মুজিব মহোদয় পরাজয় বরণ করেছেন, কিন্তু এখানে আপনার ভোট বা কোনো রকমের কারচুপি বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, বা কোনো রকমের নিরপেক্ষতাহীনতা বলুন, সেরকমের কোনো কিছু তো পরিদৃষ্ট হয়নি। এই যে উদাহরণগুলো, দুটো আপনার উদাহরণ, একটি কক্সবাজার, একটি মাদারীপুর সদর, দুটো নিয়ে কিন্তু আমরা আমাদের কনসার্ন ব্যক্ত করেছিলাম নির্বাচন পূর্বকালে, এবং আজকের পরিবেশ পরিস্থিতি দেখে আমাদের মনে হয়েছে যে আশঙ্কা অমূলক বলে শেষ পর্যন্ত প্রতিভাত হয়েছে। তো আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় দৃষ্টিতে আমি যখন একটি ব্যত্যয়ের ঘটনা নির্বাচন পূর্বকালে হাজির করেছিলাম, তিনি তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল করেছিলেন, তারপর আপনার আটক করার ব্যবস্থা করেছিলেন। পরে যখন আদালতের নির্দেশনা এসে পৌঁছালো নির্বাচন কমিশনে, তখন তিনি ভাও নিলেন যে এই নির্বাচন স্থগিত থাকবে এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই যে রিজলভগুলো, এগুলো মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড। আমার যত রকমের ব্যত্যয় থাকুক না কেন, কিন্তু যেটা সাকসেস স্টোরি, যেটা আপনার প্রাতঃস্মরণীয় অনুকরণীয় বিষয়, সেটা অবশ্যই ডেফিনেটলি কতগুলো বিষয় আছে, কারণ এই তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা, যে বিষয়টি আমরা বলছিলাম, এটি তো আপনার অভিজ্ঞতার কথা বলছেন বা আপনি পর্যবেক্ষণে যা পেয়েছেন মাঠ পর্যায়ে সেটি বলছেন। আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে এই যে ক্রমাগত বর্জন বা একপেশে হয়ে যাচ্ছে বা প্রতিদিন, এই জায়গাতে বিরোধী দল হিসেবে তাদেরও বা কী করণীয় আছে? তারা অনেক কিছু করতে পারেন, স্বেচ্ছা কারাবরণ করতে পারেন। ফর এক্সাম্পল, আমার খেয়াল আছে আপনার মিলন সাহেব শিক্ষা মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন, তার সমর্থকেরা এই যে চাঁদপুর সড়কে কারাবন্দীদের পোশাক পরে এক ধরনের ডেমনস্ট্রেশন করেছিলেন, নানান রকমের প্রতীকী, নানান রকমের এই যে নির্বাচনী ব্যবস্থার কথা বলা হচ্ছে, সেগুলো নিয়ে তারা নানান রকমের
প্রতিবাদ করতে, মানে এখন তারা যা করছে সেটি কি তাহলে যথাযথ নয়? আমি তো মনে করি একই বিষয় বারবার যদি আপনি চর্চা করেন রেলেভেন্স হারিয়ে যায়, বরং নতুন নতুন মাত্রা যোগ করা উচিত তাদের অ্যাজ এ স্টেক হোল্ডার। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর রিপন আপনার কাছে যাব, নতুন নতুন মাত্রা যোগ করা উচিত। না, এখন উনি যেটা ওনার তো সমস্ত অবজারভেশনগুলো প্রাতঃস্মরণীয়, না সমস্ত না, দু একটির কথা সব কোনটা উনি খারাপ কিছু দেখেন নাই তো। তো সব কিছু ওনার প্রাতঃস্মরণীয়, আর সব মাননীয় মান্যবরদের নিয়ে উনি আলোচনা করেন। তো মাননীয় মান্যবরদের বাইরে তো যাবেন না উনি, তাই না? আমরা ওনার আলোচনা তো আমরা চাচ্ছি যে আপনাদের ভূমিকা কি হবে। আমাদের ভূমিকা যেটা আছে, আমরা জনগণ আমাদের সাথে আছে, মানে ইনোভেশন কিছু যেটি বলছেন, ইনোভেশন তো এটা অফকোর্স দিস ইজ অলসো ইনোভেশন। এই যে আমরা এই সরকারের অধীনে যে নির্বাচনে গেলাম না, যাচ্ছি না, এবং আমাদের আহ্বানের জনগণ রেসপন্স করলো, এবং হয়তো সিসির ভাষায় বলবে সব ধান কাটতে গেছে, সেই ধানও তো ধান মানে আপনার ধানের শীষ টাইপের জিনিসই তো ওই মানে ধান কাটতেই গেছে, ধানের কাছেই গেছে ওনার ভাষায়। তো হোয়াট এভার, তার মানে ধান কাটতে গেছে, তাই না? আচ্ছা, ভালো, মানুষ ধান কাটাটাকে বেশি মানে অগ্রাধিকার মনে করছে দেন আপনার আমিডামি নির্বাচনে মানে নিজেদেরকে এন্ডোর্স করার চেয়ে। কোথাও কোথাও মরিচ তুলতেও গেছে, কোথাও কোথাও আবার ওই ঠাকুর গায়ে মরিচ তুলতেও গেছে। জি, আচ্ছা, তো সেটা আমরা জানি না, সে কি মরিচের আবার প্রকার ভেদ আছে, ধেনো মরিচ না কি যেন বলে, যে ধান লঙ্কা যেটা এরকম বলে আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনার এই গভর্নমেন্টকে একটা রিয়েলাইজেশন আমরা দিতে চাই, দিস ইজ নট দ্য ওয়ে। এইভাবে ক্ষমতা ধরে রাখার বিষয় মানে 15 বছরে আপনারা পারছেন কিনা সেটি প্রফেসর কলিমুল্লাহর একটা বেশি সময় প্রফেসর কলিমুল্লাহর একটা মানে বহুল প্রচলিত তার একটা প্রেডিকশন, যেহেতু এটা অনলাইনে ঘুরে বেড়ায়, সেজন্য আমি আবার আপনার দর্শকদের মনে করিয়ে দিতে চাই, মানে তাদের রেফারেন্স দিতে চাই। উনি বলেছিলেন যে এই জাতীয় নির্বাচন করে এই সরকার বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। সেজন্যই তো নতুন নতুন ইনোভেশন আশ্রয় নিতে। হ্যাঁ, না ঠিক আছে, এই সব ইনোভেশন ওইগুলিরই আপনার একটা মানে প্রফেসর কলিমুল্লাহ সংস্করণ কি হয়, দাড়ি একটু ছোট আছে, একটু বড় না, আমরা ব্যক্তিগত না অথবা শেভ করব না, ইনোভেশন তো এরকমই। আমি আমার দিয়ে যদি বলি, আমি কখনো শেভ করি না, আমি ইয়ে করি, আপনার ট্রিম করেন। ওই যে যাও জিরো কাট। আচ্ছা, আমরা আলোচনা এখন মনে করেন এখন ইনোভেশন একটা হতে পারে যে কালকে আমি চুল ছেটে একটা অন্যরকম একটা স্টাইল করে আসতে পারি, দিস ইজ ইনোভেশন। এখন কথা হলো এই ইনোভেশন কি পাবলিক অ্যাকসেপ্ট করবে? আমি একটা না, মানে আপনাদের সাথে জনগণ আছে বলছেন, আমি বলবো কেন? আপনি কি বলতেছেন? আপনি কি দেখেন? আপনি ফলাফল দেখতেছেন না? আপনি তো মিডিয়াতে কাজ করেন, আপনার টেলিভিশনে কি না ফলাফলটা কি? আপনার টেলিভিশনে কি দেখাচ্ছেন না? আপনার টেলিভিশন কি একটা নিউজে দেখছেন যে লাইনের দ্বারা মানুষ ঘরমাক্ত হয়ে গেছে অথবা বৃষ্টিতে ভিজতেছে? ওখানে কি মানে আপনি যেই ভোট কেন্দ্র, উনি তো এইটা বলেন নাই, ওনার ভোট কেন্দ্রে কোনো লোকজন পায় নাই, একটা টেলিভিশনের ফুটেজ নাই যেখানে লাইন দিয়ে মানুষ দাঁড়ায় আছে। মানে এর আগেও লাইন দিয়ে দাঁড়ায়, সেটা হলো যে অবজারভাররা আসলে লাইন বড় হয়ে যায়। যেটা প্রত্যক্ষ করেছি এবং বলেছি, ইনফারেন্সটা ড্র করেছি যে বাংলাদেশে আর কখনোই উৎসবমুখর নির্বাচনের প্রয়োজন হবে না, যতদিন পর্যন্ত এরকম সরকার থাকবে। না, টাইম ইজ মানি, সময়টা। আবার আপনাকে আমি বলে, আপনি তো বহু নির্বাচন পর্যবেক্ষণ দেশে বিদেশে করছেন, আপনাকে বলে রাখি, এই দেশে নির্বাচন পর্যবেক্ষণ যখন একটা মানে যেটাকে বলে আপনার কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যখন জনগণ বোধ করে, যখন জনগণ মনে করে যে আমার ভোট উইল বি কাউন্টেড, আমার প্রার্থী আমি বাছাই করে নিতে পারবো। আমি প্রফেসর কলিমুল্লাহ প্রার্থী হয়েছেন, ধরুন আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছেন, উনি নাগরিকে দাঁড়াতেই পারেন, তো ঠিক আছে আমরা প্রফেসর কলিমুল্লাহকে আমরা একটা চোরকে দেবো না, মানে তাদের পারসেপশন যদি থাকে চোরকে দেবো না, প্রতিবাদ এসে আমরা একটা ওনাকে দেবো। কথার কথা, যেমন এক সময় বা এর আগের এক গভর্নমেন্ট বলেছিল কি বলে একটা না ভোটের বিধান ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট, রাইট। এখন কথা হচ্ছে কি যে আপনার মানুষকে আপনি সেই এনভায়রনমেন্ট দেন, এনভায়রনমেন্ট দিলে মানুষ দেখে উৎসব মুখর হয় না। মানে বাংলাদেশে আজকে এক জায়গায় দেখলাম বলে 3টা ভোট, একজন আমি পত্রিকায় দেখলাম, মানে অনলাইনে দেখলাম 3টা ভোট 3টা পান খেয়েছি, তার আঞ্চলিক ভাষায় 3টা ভোট দিয়েছি 3টা পান খেয়েছি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে যে পরিবেশটা দিতে হবে। সর্বশেষ আপনি যেটি বলবেন যে তাহলে আপনি বলছেন জনগণ আপনাদের সাথে আছে, কিন্তু সরকারি দলের ভাষায় বা যাদের যে জনগণ আপনাদের সাথে আছে তার কোনো প্রমাণ
জনগণ আপনাদের আন্দোলনে বা আপনাদের দাবি দেওয়ার সাথে কিভাবে আছে, আপনারা সেটা আদায় করতে পারছেন না, যেটি হয়তো দেখা গেছে আওয়ামী লীগ বিভিন্ন সময় দেখিয়েছে তাদের সাথে আছে, দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রেও তারা সেই প্রমাণ দেখিয়েছে, আপনারা সেটি পারছেন না। আমরা পারছি না, মানে তাদের একটা এডিশনাল অ্যাডভান্টেজ আছে। যেমন মনে করেন আপনি এখন উপস্থাপনা, আমি তো জানি সবসময় একটু তুলনা করে বা একটু মানে সিমিলি ব্যবহার করি, হ্যাঁ, মেটাফোরও ব্যবহার করি, সেটাও ঠিক আছে। যেমন মনে করেন এখন মনে করেন আপনি মানে উপস্থাপক, আপনি ইন্ডিপেন্ডেন্টলি রোল প্লে করছেন, আবার যদি দেখা গেলো যে আপনি যদি পাশে থাকেন কারুর, মানে ওনার পাশে থাকলেন, তাহলে দেখা গেল যে তাহলে আলোচনাটা একটু একপেশে হয়ে যাবে। আওয়ামী লীগের এডিশনাল অ্যাডভান্টেজ হচ্ছে আমাকে তো ফাইট করতেছে আওয়ামী লীগের সাথে, ফাইট করতেছে আওয়ামী লীগের পলিটিসাইজড অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, আমাকে ফাইট করতেছে পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের সাথে। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন তাদেরকে কি এই ফাইটগুলো করতে হয়নি? না, এইভাবে করতেন। তারপর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো পাশে থাকার একটা বড় সঙ্গী আছে ইন্ডিয়া, যেটা তারা খুব পাবলিকলি এন্ডোর্স করে, ভারত পাশে ছিল। আমাদের পাশে, আমি খুব অকপটই বলি, আমাদের পাশে কেউ ছিল না। আমরা নিজের ফাইট করছি, নিজের পায়ে দাঁড়িয়ে। আপনারা যখন সরকারে ছিলেন তখনও ছিল না? না, আমরা তো এরকম কারোর পাশে রেখে লড়াইতে জিততে চাই না। আপনারা তো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে বসেছেন, বলেছেন আউট ইন্ডিয়া মুভমেন্ট, মানে করেছে, মানে এখন হ্যাঁ, আমি তো মনে করি যে ইট ইজ নট আওয়ামী লীগ। আমি তো মনে করি, আমি তো বাম রাজনীতি করার লোক, তো বাম রাজনীতিতে মানে করার লোক, মানে আগের আমার ব্যাকগ্রাউন্ড, আমি এখন করি না বাম রাজনীতি, দর্শক ভুল বুঝতে পারে, সব ধরনের মানুষই আছে। তো সেই রাজনীতিটা ব্যাপার ছিল যে আপনার ওই মানে প্রধান শত্রু মানে নির্ণয় করার ব্যাপার থাকতো, তিনজনের মধ্যে কে প্রধান শত্রু, মানে আমি অযথাতে মানে যে কম্পারেটিভলি তাকে আমি এখন এই মুহূর্তে শত্রু বলবো না। আমার বাংলাদেশের জনগণের, আমি ভারতকে শত্রু মনে করি না, আমি মনে করি বাংলাদেশের জনগণের যে ভোট বঞ্চিত হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র চর্চা হচ্ছে না, বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, গণতন্ত্র মানে ধ্বংস হয়ে যাচ্ছে, ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারছে না, ইট ইজ বিকজ অফ ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া ইজ লেন্ডিং দেয়ার সাপোর্ট টু দিস কাইন্ড অফ গভর্নমেন্ট। সুতরাং যতক্ষণ পর্যন্ত এইরকম একটি গভর্নমেন্টকে ইন্ডিয়া, যতক্ষণ পর্যন্ত উই ওয়ান্ট টু গিভ এ ক্লিয়ার মেসেজ টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেটা হচ্ছে কি, তো তোমাদেরকে আমরা বন্ধু মনে করি, বন্ধু ভাবতে চাই, বন্ধু সৎ প্রতিবেশীর মতো আমরা চলতে চাই, সব ঠিক আছে, বাট তুমি যদি তোমার দেশের ডেমোক্রেসিকে তুমি যদি মনে করো ইট ইজ দ্য ফান্ডামেন্টাল মানে আপনার ইয়ার্ডস্টিক যদি মনে করো, তাহলে হোয়াই ডোন্ট ইউ অ্যালাউ ডেমোক্রেটিক প্র্যাকটিস ইন বাংলাদেশ অলসো? বাংলাদেশের জনগণ তার সরকার গঠন করার সুযোগ দাও, জনগণকে তার ভোট দেওয়ার সুযোগ দাও। জি জি না, রিপন ভাই যেটি বলছেন যে আমেরিকার অ্যাডভান্টেজ হচ্ছে ভারত আমাদের পাশে ছিল, তাদের পাশে কেউ ছিল না। আচ্ছা রিপন ভাই, অ্যাডমিনিস্ট্রেশনের কথাও বলছেন, ফখরুল ইসলাম উনি কি বিএনপির মহাসচিব? উনি কি এমন কোন কথা বলেছিলেন যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব আমাদের সাহস যোগাচ্ছে? তাহলে আপনাদের পক্ষে কেউ ছিল না এটা বলছেন কেন, যদি সাহস না জুগিয়ে থাকে? উনি তো বলেনি যে জনগণ আমাদের সাহস যোগাচ্ছে। আচ্ছা, এখন ভারত আমাদের পাশে আজকে কেন? ৭১ ছিল, রাশিয়া ৭১ আমাদের সাথে, ৭১ আমাদের পাশে ছিল, এবং তারা আমাদের পাশে ছিল বলেই আমরা স্বাধীন হতে পেরেছি। সেদিন যারা এখনো বিএনপিকে সাহস যোগাচ্ছে আমেরিকা, তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা ৭ম নভেম্বর পাঠিয়েছিল। এখন ক্লিয়ার কে কার সাথে আছে। এখন আবার একই সাথে ভারতকে কিন্তু সাংবাদিকরা বারবার প্রশ্ন করেছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনাদের বক্তব্য কি, তারা খুব স্পষ্ট করে বলছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। পক্ষান্তরে যারা আপনাদের পাশে ছিল তাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছিলেন যুদ্ধ অপরাধী কসাই কাদের মোল্লার ফাঁসি না দেওয়ার জন্য। এই প্রেসারও আমরা অতিক্রম করেছি, কারণ জনগণ আমাদের পক্ষে ছিল। এরপরে ভালো কথা বলেছে রিপন ভাইকে, প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই। আমি যদি পাল্টা বলি, প্রার্থী বাছাইয়ের সুযোগ থেকে তো আপনারা জনগণকে বঞ্চিত করছেন প্রার্থী না দিয়ে। এখন প্রার্থী না দিয়ে প্রার্থী বাছাইয়ের সুযোগ থেকে জনগণকে বঞ্চিত করবেন, আবার যদি দাবি করতেই থাকেন জনগণ আমাদের পক্ষে আছে। আমি বারবার একটা কথা বলতে আসলে নিজেরও ভালো লাগে না, কিন্তু এটা জনপ্রিয়তা পরিমাপের মাধ্যম পৃথিবীর কোথাও নেই। আর আপনি বলছেন যে এই সরকার হয়তো থাকবে না, এই সরকার কেন? পৃথিবীতে কোন সরকার তো চিরস্থায়ী সরকার নেই। আপনি বলশেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়া সমাজতান্ত্রিক সরকার হয়েছিল, সেটি কি এখন আছে? নেই। অথবা আমি যদি সাদ্দামের কথা বলি সেটা এখন নেই, অথবা আমি যদি গাদ্দাফির কথা বলি সেটা এখন নেই।
ইভেন আমি যদি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কথা যদি বলি, বিএনপি গভর্নমেন্টই নাই, যেখানে একেবারে শতভাগ গণতান্ত্রিক ভাবে তারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, আজ পর্যন্ত যেসব নেতাদের বিরুদ্ধে এক পয়সা দুর্নীতির কোনো অভিযোগ নেই, তাদেরকেও একদিন জনরায়ের কাছে পরাজিত হয়ে সব ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। এটাই চিরন্তন সত্য। আমরা তো দাবি করছি না যে আওয়ামী লীগ চিরকালীন সরকার। যতদিন জনগণ আমাদের পক্ষে আছে আমরা ক্ষমতা থাকবো, না থাকবো আমরা ক্ষমতায় থাকবো না। বাট আমরা ভোট, জনগণ এবং দেশের উন্নয়ন এর বিকল্প কিছু ভাবতে চাই না, ভাবতে পারিও না, অতীতেও ভাবিনি। আর ভাবতে চাই না, ভাবতে পারি না বলেই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে $570 মাথা পিছু ইনকামের বাংলাদেশ আজকে $2800, খাদ্য ঘাটতির বাংলাদেশ আজকে খাদ্য উদ্বৃত্ত, এবং এত শোরগোল, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, IMF লোন দিবে না, এরপরও গতকাল IMF তৃতীয় কিস্তি ছাড় দিচ্ছে। এটি হচ্ছে আমাদের স্মার্ট আধুনিক বাংলাদেশ। এর একমাত্র কারণ জনগণ আমাদের পক্ষে আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবো, ডক্টর রিপন যদি কিছু যুক্ত করেন। না, আমি অনেকগুলো উদাহরণ টেনেছেন, সেগুলো ঠিক আছে, বিশেষ করে আপনার গভর্নমেন্ট চিরস্থায়ী না, সব ঠিক আছে, কিন্তু উনি যে অর্থনীতির কথা বললেন আজকেই বোধহয়, আজকে হ্যাঁ না গতকালকে পার্লামেন্টে আওয়ামী লীগ সভানেত্রী যেই বক্তব্য রেখেছেন, যে অর্থনীতি নিয়ে যে অশনি সংকেতের কথা বলেছেন, যেহেতু শি হোল্ডস দ্য গভর্নমেন্ট, তিনি যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট, সুতরাং তার বক্তব্য তো আমাকে প্রণিধানযোগ্য মনে করতে হচ্ছে অর্থনীতির বেলায়। নিতে মনে হচ্ছে যে তাহলে একটা সমস্যার মধ্যে আসি, সেটার কারণ হচ্ছে আজকে আমার দেশের অবস্থা হচ্ছে, আমাদের টোটাল জিডিপির 40% হচ্ছে আমি ঋণগ্রস্ত। অর্থনীতির ভাষায় বলা হয় যখন 30%-এ পৌঁছে, অর্থাৎ ইন্ডিকেটরটা তখন 30%-এ টাচ করে, তখন বলে আপনি রেড জোনে চলে গেছেন। আপনি শুধু এখন রেড জোনে না, রেড জোন পার হয়ে আপনি এটা কি বলবো, আর রেডের পরে আর কিছু আছে কিনা জানি না। আগুন বেশি যদি আমি জানি রেডের পরে আপনি পার্সেন্ট মানুষ এখন বলেন ধারণ শেষ করবো, লাল থেকে ওই অবস্থায় চলে যাওয়াটাকে যদি আমি মনে করি, ওই যে অবস্থাটাকে যদি চলে যাওয়াটাকে আমি যদি মনে করি যে আমার ইকোনমি ভালো আছে, আমার অর্থনীতি হেলদি আছে, আজকে ডলারের দাম 118 টাকা উঠে যাচ্ছে সরকারিভাবে, তারপরে এটা যে পাবলিকলি এটা 130 টাকা ছাড়াবে, তো এই যে পরিস্থিতি, এটাকে যদি আমি, হ্যাঁ মুষ্টিময় কিছু লোকজন ভালো আছে নিঃসন্দেহে, যারা লুট করেছে, ব্যাংকগুলো লুট করেছে, ব্যাংক লুটের পরে 35 দিন পর্যন্ত তথ্য গোপন করে রাখে, ব্যাংক লুট হওয়ার পর বাংলাদেশ ব্যাংক আপনার রিজার্ভ পাচার হওয়ার পরে খোদ অর্থমন্ত্রী কি জানে আপনার 6-7 দিন পরে সেই লোক যখন আবার ইমেরিটাস প্রফেসর বানায় বা সুপার নিউমারি প্রফেসর বানায়, তাহলে তো অবস্থাটা কোন অর্থমন্ত্রী নন, গভর্নরের কথা বলছি আমি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সুতরাং এইটাকে আপনার প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।